গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটো গুমের মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তারই ভিত্তিতে সেনাবাহিনীর ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তো সর্বসাকুল্যে ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এর মধ্যে ২৩ জন সেনাবাহিনীর কর্মকর্তা। আর সেই থেকে বুধবারের পর থেকে দুদিন হয়ে গিয়েছে, সব মহলে নানা রকম জল্পনা চলছে, কারণ মেইন স্ট্রিম গণমাধ্যম এই বিষয়ে কথা বলছে না। সেনাবাহিনীর বিষয়টি সংবেদনশীল, সেইটি হয়তো একটি কারণ হবে। কেউ কোনো গ্যাস রিপোর্ট করতে চাচ্ছে না, তাই মেইন স্ট্রিম গণমাধ্যম এই বিষয়ে কথা বলছে না, মুখে কুলু পেটেছে অনেকটা এরকমই বিষয়টি। আর অস্বাভাবিক নীরবতা পালন করছে রাজনৈতিক দলগুলো। এইটি দেশের ইতিহাসে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি টার্নিং পয়েন্ট। বুধবারের তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া বা দাখিল করা আইসিটিতে, এবং তারই ভিত্তিতে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া। এবং শুধু সেনা কর্মকর্তা নন, এখানে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অংশ হিসেবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এবং পলাতক তারেক সিদ্দিক, এবং স্বরাষ্ট্র গুন্ডা, যদিও অনেকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র গুন্ডা আসাদুজ্জামান খান কামাল, এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো সেই থেকে নানা জল্পনা, কি হচ্ছে সেনানিবাসে, নতুন কিছু ঘটতে যাচ্ছে কিনা, আর এতগুলো সামরিক অফিসারের গ্রেপ্তার আদেশ সেনাবাহিনী কিভাবে দেখছে, নানা রকম জল্পনা চলছে গত দুদিন থেকে। তো সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রাজনৈতিক দলগুলো, বিশেষভাবে বিএনপি এবং জামায়াত ইসলামী, এই দুটো বড় দল এই বিষয়ে কোনো কথা বলেনি। তারা কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যদিও হাসিনা আমলে ১৫ বছর সবচাইতে বেশি ভিকটিম হয়েছে বিএনপির নেতাকর্মীরা এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরা, সবচাইতে বেশি ভিকটিম হয়েছে। তারা গুমের শিকার হয়েছেন, গুপ্ত হত্যার শিকার হয়েছেন, আয়না ঘরে তারা টর্চার্ড হয়েছেন। এহেন নির্যাতন অত্যাচার নেই যা তারা সহ্য করেননি। তো অস্বাভাবিক নীরবতা বিএনপি এবং জামায়াত ইসলামের দেশবাসীকে আহত করেছে এবং বিস্মিত করেছে। বিশ্লেষক মহল বিষয়টি নিয়ে নানা রকম বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না যে রাজনৈতিক দলগুলোর এমন নীরবতা কেন। আর এরই প্রেক্ষিতে শুধু এনসিপি থেকে কথা বলা হয়েছে। তো বিষয়টি এমন দাঁড়িয়েছে যে গুম খুনের বিচার প্রার্থী শুধু এনসিপি বা এনসিপির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি। বিএনপি বা জামায়াত ইসলামের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তারা কখনো নির্যাতিত হননি, তারা বিষয়টি জানেন না, তাই তাদের পক্ষ থেকে কোনো কথাবার্তা আসেনি, একদম চুপ, মুখে কুলু পেটেছেন। তারই প্রেক্ষিতে আজ শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে অবস্থান নিন, এই মর্মে রাজনৈতিক দলগুলোর প্রতি, বিশেষভাবে বিএনপি এবং জামায়াত ইসলাম, এদের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি থেকে। কারণ অনেকেরই আশঙ্কা কাজ করছে যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের 11 জন, কোনো সংবাদ মাধ্যম বলছে তাদের 15 জন, তো তাদের 11 বা মতান্তরে 15 জন এখনও বাহিনীতে কর্মরত আছেন, 11 জন নিশ্চিতভাবে বাহিনীতে কর্মরত আছেন, বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং। তো ইতিমধ্যে যারা পালিয়ে গেছে তারা তো গেছেই, এই 11 জন বা 15 জন পালিয়ে যায় কিনা এরকম একটা আশঙ্কা দেশবাসীর মধ্যে, সব সচেতন লোকের মধ্যে কাজ করছিল। তো সেই জন্যে আমি ধারণা করছি যে সাইফ এনসিপি থেকে এই বক্তব্য দিয়েছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন যে সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে, দেশবাসীকে একত্র হয়ে দাঁড়াতে হবে, এরা যাতে পালিয়ে যেতে না পারে, কোনো অবস্থায় এদেরকে পালিয়ে যেতে দেওয়া হবে না। তো এই ছিল তার পোস্টের উদ্দেশ্য। তো এরপর বিএনপি বা জামায়াত ইসলামের নেতৃবৃন্দের মধ্যে কোনো ভাবান্তর হয়েছে কিনা আমি এখনও পর্যন্ত তেমন দৃশ্যমান হয়নি কোনো কিছু, আমার কাছে অন্তত। তো এটি অত্যন্ত বিস্ময়ের এবং দুঃখজনক।
কারণ নিকট অতীতে আমরা দেখেছি ক্যান্টনমেন্টে যাতায়াত আছে এই বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তাদের বিভিন্ন দফায় কথা হয়েছে। তো এইটিকে চালানো হয়েছে মত বিনিময়, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি আসলে সেরকম ছিল না। নিশ্চয়ই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে তারা কোনো আশ্বাস পেয়েছেন যে আসছে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কী হবে, বা ওয়াকারুজ্জামান কীভাবে পজিটিভ ভূমিকা রাখতে পারেন, কার পক্ষে রাখবেন কার বিপক্ষে, কিংবা সরাসরি কোনো কথা না দিলেও হয়তো তাদের সন্তুষ্ট করতে পেরেছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে। যদি তাই না হবে তাহলে এমন একটি গুরুতর বিষয়ে এইটি আলোচিত হচ্ছে, আর কোনো ইস্যু কিন্তু আলোচিত হচ্ছে না। গত দুদিন ধরে দেশে বিভিন্ন মহলে, চায়ের দোকান থেকে শুরু করে বিশ্লেষকদের টেবল, সব জায়গায় ঘরে ঘরে এটি আলোচনার বিষয়বস্তু। বাট এরকম দুটো বড় রাজনৈতিক দল তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এই কথা বলবার কোনো সুযোগ নেই। যেমন গণমাধ্যমে এই বিষয়ে উচ্চকণ্ঠ হয়নি, গণমাধ্যমের বিষয়টি আলাদা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত ইসলাম তাদের তো প্রতিক্রিয়া ব্যক্ত করা দরকার ছিল। অন্তত তারা সুক্রিয়াও তো গোজার করতে পারতেন, সুক্রিয়া জানাতে পারতেন যে একটি ভালো কাজ হয়েছে, যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিচার করার রাস্তাটি প্রশস্ত হয়েছে, একটি অগ্রগতি হয়েছে। এই বিবৃতিও তারা দিতে পারতেন। এমন বিবৃতিও তাদের কাছ থেকে আশা করা যায়নি, যেটা অত্যন্ত দুঃখজনক। আর পেছনে নিশ্চয়ই যেটি বলছিলাম এমন কোনো কারণ থাকবে। বাট ভোটের রাজনীতি এই আপ্তবাক্যকে রপ্ত করে কিংবা চর্চা করে বা প্রচার করে ভোটের রাজনীতিতে অনেক কিছুই হয়। এই ভাইটাল ইস্যুগুলোতে বিএনপি এবং জামায়াতের মতো বড় দলগুলো বা তার এই দলগুলোর নেতৃবৃন্দ যদি এই গুম খুনের বিচারে কোনো রকম ছাড় দেন বা দেওয়ার চেষ্টা করেন, দেশবাসী সেটি মেনে নিবে না। হ্যাঁ, তারা নির্যাতিত হয়ে তাদের হয়তো এখন আর নির্যাতনের কথা মনে নেই, তারা ভুলে গিয়েছেন। নির্যাতনে তাদের কিছু আসে যায় না, হয়তো এতই বেশি নির্যাতিত হয়েছেন যে নির্যাতনের তাদের কাছে কোনো ব্যাপার মনে হচ্ছে না, তাই বিচার চাইতেও ভুলে গেছেন। সেই কারণে হতে পারে। কিন্তু আমরা যারা নির্যাতিত হইনি সরাসরি, কিন্তু নির্যাতিতদের পক্ষে দাঁড়িয়েছি, তাদের পক্ষে কথা বলেছি, কথা বলতে চাই, এবং তারা জাস্টিস পান, ন্যায় বিচার পান, সেটি চাই। আমরা কিন্তু বিষয়টিকে ছাড় দিচ্ছি না, ছেড়ে দিব না। তাই রাজনৈতিক দলগুলোকে নতুন করে চিন্তা করতে হবে, তাদেরকে এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। তাদের এই নীরবতা বিশাল প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে পুরো দেশবাসীকে। এটি সহ্য করার মতো না, এবং এটি ক্ষমার অযোগ্য আমি মনে করি। এরকম ভূমিকা রাখা কোনো অবস্থায় এটি ঠিক হয়নি। তো এনসিপি সেই চমৎকার কাজটি করেছে, ছোট করে হলেও তাদের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে। সেই সাইফের সেই বিবৃতি আবার দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে রিপোস্ট করেছেন সেটি। তো বোঝা গেল এনসিপিরই এই বিষয়ে মাথা ব্যথা, বাকিদের নেই। তো যা কিছু হোক, তাদের নতুনভাবে ভাবতে হবে, জনগণের সামনে স্পষ্ট করতে হবে তারা এই ইস্যুতে কোথায় অবস্থান করছেন। বিএনপি এবং জামাত ইসলাম তারা কি চাচ্ছেন আসলে। হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর টপ জেনারেলরা জড়িত বলে এই বিষয়টিকে হালকাভাবে নিতে হবে, এরকম না। বিষয়টি কোনোভাবে এটি অ্যাকসেপ্টেবল না। আর পিনাকি ভট্টাচার্য তার অতি সাম্প্রতিক পোস্টে দেশবাসীকে হুঁশিয়ার করেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন যে এই বিষয়ে নানা রকম ষড়যন্ত্র হবে এবং অনেক কিছু হতে পারে। বাংলাদেশের নাগরিকদের তিনি সতর্ক করেছেন, সবাইকে সতর্ক থাকতে বলেছেন যে কোনো অবস্থায় এই মানবতা বিরোধী অপরাধীদের মাপ করা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, তারা যাতে পালিয়ে যাবার চেষ্টা না করতে পারেন, এবং ক্যান্টনমেন্টে দেশবিরোধী জনবিরোধী কোনো সিদ্ধান্ত কোনো দিক থেকে আসতে না পারে, এবং আসলে সবাই সম্মিলিতভাবে সেটিকে নস্যাৎ করবার চেষ্টা করা হয়। তো এই দৃঢ় আহ্বান তিনি তার পোস্টে রেখেছেন, একটি সতর্কবার্তা, সিরিয়াস একটি সতর্কবার্তা আমি বলবো। তাহলে পিনাকি ভট্টাচার্য প্রবাসী অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক এবং ইনফ্লুয়েন্সার, তিনি এই কাজটি করেছেন, জনস্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন। এনসিপি করেছে, বাট যাদের নাম দিলাম বিএনপি এবং জামাত ইসলাম তারা করেনি। তো যা কিছুই হোক, আমরা চোখ কান খোলা রাখতে হবে আমাদের, এটি সত্যি কথা। এবং কোনো অবস্থায় যারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে দেয়া হয়েছে, আসলে এমনও হয়েছে যে পত্রিকায় নাম এসেছে,
মিডিয়ায় আলোচনা হয়েছে কোন কোন অফিসার কোন কোন জায়গায় এখনো পোস্টেড আছেন, পালাবার আগের কথা বলছি। তারপরেও কিন্তু চটজলদি তাদেরকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া হয়েছে। কারা পালিয়ে যাবার সুযোগ দিয়েছে সেই বিষয়টিও কিন্তু আলোচনায় আসবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আইসিটি দরকার মনে করলে সেনাপ্রধানকেও সামন করতে পারেন, তারা তাকে ডাকাতে পারেন, কারণ এখানেও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি তার উপর যায় সেনাপ্রধান হিসেবে। ক্যান্টনমেন্ট থেকে কোনো বিতর্কিত কর্মকর্তা যার নাম গুম খুনের সঙ্গে জড়িত, যিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে সাব্যস্ত হয়েছে, আলোচনা আছে, তারা কি করে এক এক করে পালিয়ে যেতে পারলেন, এখানে সেনাপ্রধান দায় এড়াতে পারেন কিনা, সেনাপ্রধানকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। এবং আইসিটি সেই অধিকার সংরক্ষণ করে, এটি করতেই হবে এবং অবিলম্বে করতে হবে। এই বিষয়ে বিলম্ব করবার কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, কি সেনাবাহিনী প্রধান, কি প্রধান বিচারপতি, আইনের ঊর্ধ্বে কেউ না, কি রাষ্ট্রপতি, কি প্রধানমন্ত্রী, কি মন্ত্রী, কি উপদেষ্টা, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। আর বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম যুক্ত হয়েছে তাদেরকে কোনো রকম দায় মুক্তি দেয়া প্রশ্নই ওঠে না, অবান্তর, এবং চিন্তা করাটা অবান্তর হবে। আর বিশেষভাবে আমরা গুম খুনের যেসব কাহিনী উঠে আসছে প্রতিনিয়ত, অতি সম্প্রতি 1 ঘন্টার যে ডকুমেন্টারি আমরা দেখছি, সেই ডকুমেন্টারিটি আসলে দেখা যায় না। গুম খুনের সেই চিত্র 1 ঘন্টায় ফুটিয়ে তোলা হয়েছে। আইসিটির কাছে এটি জমা আছে। আইসিটির বিচারকদের যে প্যানেল আছে 3 সদস্যের, বিচারপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে যে আইসিটি প্যানেলটি কাজ করছে ট্রাইব্যুনাল 1-এ, তারা সেটি দেখেছেন এবং এটি ইউটিউবে এখন পাওয়া যাচ্ছে। 1 ঘন্টার যে ডকুমেন্টারি, এইটি সবাই দেখতে পারবে না। এতটাই নৃশংস এই হাসিনার আমলে, এই 15 বছরে এতটা অত্যাচার, এতটা নিপীড়ন, গুমের শিকার এই দেশের নাগরিকদের উপর করা হয়েছে, এত অত্যাচার, এটি কোনো সুস্থ মানুষ দেখতে পারে না, আর দেখলে সহ্য করতে পারে না। তো এই অপরাধগুলো যারা করেছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কোনো উছিলাই না, কোনো ব্যবস্থাই নেই দেবেন। তাই দেশবাসীকে ওই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আইসিটি যাকে যাকে গুরুত্বপূর্ণ মনে করবে তদন্তের স্বার্থে, এবং আমরা বিশ্বাস করি আইসিটি ইতিপূর্বে সেই সাহস প্রদর্শন করেছে এবং আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনেকেই প্রশংসা করছেন। হিউম্যান রাইটস ওয়াচ, নিয়োগ ভিত্তিক যে মানবাধিকার সংগঠনটি, তারা এটিকে একটি স্টেপ ফরওয়ার্ড বলেছে। এটি বিচারের পথে 1 ধাপ অগ্রগতি। তো এটি একটি চমৎকার সহযোগিতা তারা করেছে বলবো। হিউম্যান রাইটস ওয়াচও কিন্তু আগে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল হাসিনার গুম খুনের ব্যাপারে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছিল এবং রিপোর্টের অনেকখানি, তাদের রিপোর্ট এবং এই আইসিটি যে রিপোর্ট জমা হয়েছে তদন্ত প্রতিবেদন, অনেকখানি মিলে যাচ্ছে, নামগুলো মিলে গেছে। যারা কুশীলব ছিলেন নির্যাতনের, হত্যার, গুপ্ত হত্যার, গুম খুন, আয়নাঘরের, তাদের নামের সঙ্গে সে অপরাধীদের লিস্টটি অনেকটাই মিলে গিয়েছে। সো রাইটলি হিউম্যান রাইটস ওয়াচ এখানে ফিডব্যাক দিয়েছে, তারা প্রশংসা করেছে। তো এইটি বলবো আমরা। আর আমরা অপেক্ষা করছি আরও অগ্রগতি দেখবার জন্য, এই লাইনে কি অগ্রগতি হয় এবং সেনাপ্রধান এখন কোন ভূমিকা পালন করেন, এবং টপ জেনারেলরা যারা বিতর্কের ঊর্ধ্বে, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু তারা কি ভূমিকা রাখতে চাচ্ছেন, মানবতা বিরোধী অপরাধের বিচারটি তারা চাচ্ছেন কিনা আন্তরিকভাবে, চাইলে তাদের এখানে ভূমিকা কি সুস্পষ্ট করতে হবে। এখানে রাগ ঢাকের কোনো বিষয় নেই, কাউকে বাঁচাবার কোনো বিষয় নেই। আমার সেনাবাহিনীর ভাইয়েরা প্রিজন ভ্যানে করে কোর্টে যাবেন, তাদের কোমরে দড়ি লাগবে, হাতে হাত করা লাগবে, আপনি আরেক অফিসার ভাইয়ের এই কষ্ট, এই নির্যাতনে অপমান কিভাবে দেখবেন? এইসব প্রশ্ন অবান্তর, এসব প্রশ্ন আর চলবে না। এগুলোকে একেবারে সমাধিস্থ করতে হবে। দাবি একটি হবে, বিচার, ন্যায় বিচার, জাস্টিস। যারা ভিকটিম হয়েছেন বছর পর বছর, গুম খুনের শিকার হয়েছেন, তাদের জাস্টিস পেতে হবে। দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই। এবং তাদেরকে জাস্টিস দিতে গিয়ে যাকে যাতে আইনের আওতায় আনা দরকার, যাকে যাকে ইন্টারোগেট করা দরকার, যার বিরুদ্ধে সমন জারি করা দরকার, আইসিটি সেটি করবে বলে আমরা বিশ্বাস